৯ মাসের ভারী পেটটা নিয়ে মেঝে পরিষ্কার করছে সুমনা। পাশে তার দুই ননদ ঝুমা আর মিনা বসে টিভি দেখছে। সেই থেকে একবার দৃষ্টি দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল সুমনা। তাদের বলে কোনো লাভ নেই, সব কাজ সুমনাকে দিয়েই করাবে। ঝুমা, এই ফ্লোরে বাকি অংশটুকু তুমি একটু কষ্ট করে পরিষ্কার করে দিবে? ঝুঁকে ফ্লোরের কোণা পরিষ্কার করতে আমার একটু কষ্ট হচ্ছে। সুমনার কথা পছন্দ হলো না ঝুমার। ঝুমা মুখ ভেঙচে সুমনাকে বলে, দেখছো না ভাবি, খুব ইম্পর্টেন্ট একটা সিরিয়াল দেখছি, ডিস্টার্ব কেন করছো? আর এটুকু জায়গা পরিষ্কার করতে কিসের এত সমস্যা? নাটক কম করে কাজ শেষ করে ফেলো তাড়াতাড়ি। তুমি দিন দিন হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাবি। এভাবে আমার সাথে ব্যবহার করতে পারো না তুমি। হয়েছে তোমার, মনোযোগ দিয়ে এবার ভালোভাবে সিরিয়ালটা দেখতে দাও। সুমনা জানে তাদের কিছু বলে কোনো লাভ নেই, তাই সে অনেক কষ্টে ফ্লোর মুছে পরিষ্কার করে ফেলে। এরপর নিজের রুমে গিয়ে বসলো। সুমনার চোখে মুখে প্রচণ্ড ক্লান্তি ভর করেছে, কিন্তু এখন বিশ্রাম নেওয়ার কোনো উপায় নেই। রাতে রান্না করাটাও বাকি। অফিস থেকে সারাদিন খেটে খুঁটে তার স্বামী রিয়াজ বাসায় এসে যদি দেখে রান্না হয়নি, তাহলে কষ্ট পাবে। নিজের কষ্ট হওয়া সত্ত্বেও রান্নাঘরে গিয়ে এই গরমে রান্না করতে লাগলো সুমনা। রিয়াজ বাসায় এসে ড্রয়িং রুমে দেখলো তার দুই বোন বসে বসে টিভি দেখছে। তাদের পাশ কাটিয়ে রান্নাঘরে গিয়ে দেখে তার স্ত্রী এই অবস্থায় রান্না করছে। এটা দেখে রিয়াজের প্রচণ্ড রাগ হলো। সে দুই বোনকে চিৎকার করে ডাকলো, ঝুমা, মিনা, তাড়াতাড়ি দিকে আয়। ভাইয়ের ডাক শুনে দুই বোন তাড়াতাড়ি টিভি বন্ধ করে রান্নাঘরে গিয়ে ভাইকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে চিৎকার দিয়ে ডাকছো কেন আমাদের? কি হয়েছে বুঝতে পারছিস না এখনো? তোদের ভাবি ডেলিভারি ডেট চলে আসছে। এই অবস্থায়ও তাকে দিয়ে কিভাবে রান্না করাচ্ছিস তোরা? তোরা তো এখন আর বাচ্চা না যে কোনো কাজ করতে পারবি না। যথেষ্ট বড় হয়েছিস, নিজেরা তো একবেলা রান্না করতে পারিস। তা না করে নিজেদের সব কাজ তাকে দিয়ে করাচ্ছিস। যদি কোনোভাবে পড়ে গিয়ে পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়? তাই বলে কি তুমি আমাদের দিয়ে কাজ করাবে এখন? আর ভাবি হলো গিয়ে বাড়ির বউ, তার কর্তব্যের মধ্যে পড়ে এই কাজ। এসব কাজ এখন আমরা করব কেন? আমরা হলাম গিয়ে বাড়ির মেয়ে। মিনা তো ঠিক কথা বলেছে ভাই, আমরা কেন কাজ করব? তোমার বউয়ের হয়ে কি আমাদের উপদেশ দিতে এসেছো? রিয়াজ দুই বোনের কথা শুনে হতভম্ব হয়ে গেল। রিয়াজ ভাবতেও পারেনি তার বোনদের এতটা অধপতন হয়েছে, এত খারাপ ব্যবহার করতে পারে তার কল্পনার বাইরে ছিল। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদব কায়দা দেখি ভুলে গিয়েছিস। মুখে মুখে এত কথা না বলে দুজনের রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি। আমাকে রাগিয়ে দিলে তার ফলাফল কিন্তু খুব ভালো হবে না। থাক, সমস্যা নেই, ওরা ছোট মানুষ, কিভাবে রান্না করবে? আমি আজকে রান্নাটা করে যাই, কিছু হবে না আমার, আমি ঠিক আছি। তুমি কতটা ঠিক আছো তা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে। তাড়াতাড়ি আমার সাথে রুমে এসো, এই গরম আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। রিয়াজ সুমনাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল, আর সেখানে দাঁড়িয়ে ঝুমা এবং মিনা রাগে ফুসফুস করতে লাগলো। দেখছিস আপু, আমাদের ভাইয়া কেমন বউ পাগল হয়েছে? ঠিক কথা বলেছিস তুই, ভাইকে এমনভাবে হাত করেছে যে ভাই এখন আমাদের ভালোই জানে না। সামান্য রান্না করলে কি এমন ক্ষতি হতো তার? এখনো বাচ্চাটা দুনিয়াতে আসে নাই, আর আমাদের এই অবস্থা। তুই ভাব, দুনিয়াতে আসলে তখন তো ভাইয়া ভাবি আমাদের চিনবেই না। আমাদের অবস্থান কাজের লোকদের থেকে অধম হয়ে যাবে তখন। তুই একদম ঠিক কথা বলেছিস ছোট। আল্লাহ জানে আমাদের কপালে কি লেখা আছে। তাড়াতাড়ি রান্না করি, না হলে আজ আবার না খেয়ে থাকতে হবে। সাথে তো ভাইয়ার বকাবকি ফ্রি। রুমের মধ্যে সুমনাকে নিয়ে খাটে বসালো রিয়াজ। এইভাবে মেয়ে দুটোকে না বকাবকি করলে তোমার হতো না? ছোট মানুষ, হয়তো এখন তার রান্না করতে মন চাচ্ছে না, তাই বলে এভাবে কথা শোনাবে? ওদের শাসন না করার জন্য এত বেয়াদব হয়েছে। যদি ঠিক টাইমে ওদের শাসন করা হতো তাহলে মানুষের মতো মানুষ হতো। তুমি আমাকে বিচার না দিলে কি হবে? ওরা কিরকম ব্যবহার করে তা আমার জানা আছে। ওরা আমারই বোন, ওদের আমি খুব ভালো করে চিনি। থাক না, ছোট মানুষ, এখন কিছু বুঝে না তাই এরকম করে। বড় হলে ঠিক হয়ে যাবে। তুমি এভাবে আর ওদের বকাবকি করবে না, তাহলে ওদের মন খারাপ হবে। ভাববে বাবা মা নাই দেখে ভাই আর ভাবি ওদের পছন্দ করে না। রিয়াজ মুগ্ধ হয়ে নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সারাদিন সব কাজ করে নিজের ননদের হয়ে বুঝায়। সব কাজ করেও তার মুখে তৃপ্তির হাসি থাকে। কখনো তার বোনদের নিয়ে কোনো অভিযোগ করে না। অথচ তার বোনদের মনে ভাবির জন্য কতটা বিষ লুকিয়ে আছে তা সুমনা জানে না। তুমি এত ভালো কেন সুমনা? তোমাকে এতটা ভালো কি হতে বলেছি? এত কিছু করো তুমি, ওদের ভালোবাসা, ওদের কথা সবসময় চিন্তা করে যাও। হয়েছে, তোমার এখন এত বানিয়ে বানিয়ে আমার প্রশংসা করতে হবে না, আমার লজ্জা লাগছে। রিয়াজ বউয়ের কথা শুনে মুচকি হাসে। মেয়েটা নিতান্তই সহজ সরল আর ভালো মনের। তার ছোট বোনকে খুব ভালোবাসে, কখনো খারাপ ব্যবহার করে নাই, অথবা অন্য নজরে তার বোনদের দেখেনি। সবসময় নিজের আপন ছোট বোনের মতো খেয়াল রেখেছে, ভালো ব্যবহার করেছে, নিজে না খেয়ে তাদের খাইয়েছে। সেই ভাবিকে তারা দুই বোন কিভাবে এত অবহেলা করে সেটা ভেবে পায় না রিয়াজ। পরের দিন সোফায় বসে কাঁথা সেলাই করছিল সুমনা। কলেজ থেকে মিনা ফিরে এসে ভাবিকে বলে এক গ্লাস শরবত বানিয়ে দিতে। সুমনা শরবত বানিয়ে মিনাকে দিলে মিনা একদিকে সমস্ত শরবত খেয়ে ফেলল। সুমনা মিনাকে প্রশ্ন করে, কি ব্যাপার মিনা, তুমি আজকে তো দেরি করে আসলে? বাসায় ফিরে আসতে লেট হলো কেন?
ঝুমা তো সেই কখন ফিরে কোচিংয়েও চলে গেছে। সব কিছু কৈফিয়ত কি আপনাকে দিতে হবে ভাবি? এসব কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি মিনা, আমি শুধু জানতে চেয়েছি দেরি কেন হলো। এটা জানতে চাও কি আমার অন্যায়? সুমনার সাথে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মিনা রেগে গিয়ে সুমনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফ্লোরে পড়ে অনেক জোরে ব্যথা পায়, পেটের ব্যথায় কাতরাতে থাকে সে। সুমনার অবস্থা ধীরে ধীরে খারাপ হয় আর তা দেখে ঘাবড়ে দাঁড়িয়ে থাকে মিনা। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তখন ঝুমা বাড়িতে এসে সুমনার এই অবস্থা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং তাড়াতাড়ি তার ভাইকে কল করে জানায় অ্যাম্বুলেন্স পাঠাতে। রিয়াজ তাড়াতাড়ি বাসায় এসে সুমনার এই অবস্থা দেখে তাকে হসপিটালে নিয়ে যায়। বাড়িতে রেখে যায় ঝুমা আর মিনাকে। সুমনার অবস্থা খারাপ দেখে রিয়াজ আর কিছু জিজ্ঞেস করেনি ওদের। ওই ঘটনা 10 দিন কেটে গেছে। সুমনার অবস্থা একটু খারাপ থাকলেও সুস্থভাবে দুনিয়ায় এসেছে সুমনার ছেলে। সকালে বাসায় আনা হবে সুমনা এবং তার ছেলেকে। তা নিয়ে ঝুমা এবং মিনার খুশির সীমানা নেই। মন থেকে তাদের স্বাগতম করার জন্য সমস্ত কাজ দুই বোন একা হাতে করেছে। সেদিন বাসায় ফিরে বোনদের বকতে গিয়ে দেখে তারা প্রচণ্ড ভয় পেয়েছে, তাই তাদের সরাসরি কিছু না বলে নিজেদের উপর ছেড়ে দিয়েছে। হসপিটাল থেকে নিয়ে আসার পর ঝুমা এবং মিনা তাদের কাছে গিয়ে বলল, আমাদের ক্ষমা করে দিন ভাবি, ভুল হয়ে গেছে। আপনি আমাদের ছোট বোনের মতো ভালোবাসতেন, আর আমরা ভুল বুঝে যে কত না খারাপ ব্যবহার করেছি আপনার সাথে। আমার দ্বারা কতগুলো পাপ হয়ে গেছে ভাবি, আমাকে ক্ষমা করে দিন। ইচ্ছাকৃতভাবে ওই দিন আপনাকে ধাক্কা দিইনি, রাগের মাথায় ভুলে গিয়েছিলাম সব। আমি মোটেও আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এমন করিনি। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এ আমার জন্য অনেক। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে ধাক্কা দাওনি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুমনা মন থেকে ওদের মাফ করে দিয়েছে, তাতে ওদের মন হালকা হয়ে গেল। আজ বাসায় একজন বেড়াতে আসবে। কে আসবে বলো তো? মেঘলা কাপড় গুছিয়ে রাখছিল। তখনই মেঘলার স্বামী আলিম মেঘলাকে প্রশ্নটা করে। মেঘলা কাপড় গোছানো বাদ দিয়ে আলিমের দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকায়। আলিম মিটমিট করে তাকিয়ে হাসছে মেঘলাকে চিন্তিত দেখে। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে আসবে বলো তো? কার কথা বলছো? আলিম বিছানা থেকে উঠে আসে, স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, তোমার আইডিয়া আসছে না কে আসতে পারে? আসলে আবার তোমায় জিজ্ঞাসা করি? কে আসবে এত হেয়ালি না করে বললেই তো হয়। তাহলে সারপ্রাইজই থাকুক। এখন চটজলদি বাজারের ফর্দি করে দাও তো, কি আছে না আছে লিখে দাও, আমি বাজারটা সেরে আসি। মেঘলা আলিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুখে মুখে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞাসা করে, আমার চিন্তায় না রাখলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমার মিষ্টি বউটা এত রাখছে কেন? তুমি বলে দিলে তো মিটে যাই, এত রহস্যের কি আছে? আচ্ছা বলছি, আমার বেস্ট ফ্রেন্ড ফাহাদ আসবে, ওর জন্য টুকিটাকি বাজার তো করতে হবে তাই না? বাসায় তো সব নেই। যাও ফর্দিটা করে দাও তো, আমি কাপড় পাল্টে রেডি হয়ে আসি। আলিম ধাক্কা দিয়ে মেঘলাকে রান্নাঘরের দিকে পাঠিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়। মেঘলা ফাহাদের নাম শুনে এক প্রকার স্তব্ধ হয়ে আছে। তবু নিজের ভয়কে পাশ কাটিয়ে রান্নাঘরে গিয়ে সব দেখে নিয়ে কি লাগবে সেটা লিস্ট করে ফেলে। আলিম কাপড় পাল্টে ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছিল। মেঘলা বাজারের ব্যাগ আর লিস্টের কাগজটা নিয়ে আলিমের পাশে গিয়ে দাঁড়িয়ে এগিয়ে দেয় আর বলে, এগুলো আনলেই চলবে, বেশি বাজার করার দরকার নেই। মানুষ আমরা কজন, মাসের শেষ দিক, এমনিতে হাতে টাকা পয়সা কম, দেখে শুনে বুঝে টাকা খরচ করিও। আলিম পারফিউম ড্রেসিং টেবিলের উপর রেখে বাজারের ব্যাগ আর লিস্টটা নিয়ে হাসি মুখে বলে, চিন্তা করো না, আল্লাহর রহমতে সব ম্যানেজ হয়ে যাবে, আমি আসি। আলিম চলে যায়। মেঘলা ক্লান্ত শরীরটা বিছানায় নিয়ে শুয়ে পড়ে, ভাবে একটু ঘুমিয়ে নেওয়া যাক। আলিম আসতে আসতে তবুও 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু শুয়ে চোখ বন্ধ করার সাথে সাথে মেঘলা চোখ মেলে তাকিয়ে বসে। ফাহাদকে সে বরাবরই ভয় পায়। আলিমের মেঘলার প্রেমের বিয়ে, দুজনেরই বাবা মা মেনে না নেওয়ায় দুজনেই পালিয়ে এসে বিয়ে করেছে। আলিমের ছোটখাটো চাকরিতে দুজনেরই আরামে সংসার চলে যায়। কিন্তু তাদের মাঝে ফাহাদ বেড়াতে আসবে কথাটা শুনেই তার ভয় লাগছে। আলিম, মেঘলা, ফাহাদ তিনজনই এক ভার্সিটিতে পড়ত, কিন্তু মেঘলা 2 বছরের জুনিয়র ছিল। আলিমের সূত্র ধরে ফাহাদের সাথে পরিচয় হয়েছিল। ফাহাদ যে কীরকম মেঘলা তা ভালো মতোই জানে না শুধু আলিম। নিজের সেরা বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করে সে। মেঘলা ভয়ে সিটিয়ে যায়, না জানি তাদের বাসায় এসে ফাহাদ আবার কি করে। মেঘলার ঘুম উড়ে যায় ভয়ে। না, এভাবে বসে থাকলে শুধু ভয়ের পরিমাণই বাড়বে। মেঘলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, রান্নাঘরে এসে রান্নার জন্য মশলাপাতি বেটে পেঁয়াজ মরিচ কেটে কুটে সব রেডি করে নেয়। এরপর যখন দেখলো আলিম আসছে না, সে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। এরপর সোফায় কুশন কাভার সব ঠিক করে ফাহাদ এসে যে রুমে থাকবে সে রুম গোছগাছ করে ফেলে। তার এই টুকিটাকি কাজের মাঝে আলিম বাসায় এসে পড়ে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয়। দরজা খুলতে আলিমের সাথে ফাহাদকে দেখতে পায় মেঘলা। ফাহাদকে দেখে মেঘলার হাসি মুখটা মুহূর্তে চুপসে কালো মেঘে ছেয়ে যায়। এমন অবস্থা। আলিম মেঘলাকে পাথরের মতো দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘলার মুখের সামনে চুটকি বাজিয়ে বলে, কি হলো তোমার, বাসায় ঢুকতে দেবে না নাকি? আলিমের কথায় মেঘলার হুঁশ ফেরে। সে চমকে উঠে দরজা থেকে সরে দাঁড়ায়। আলিম আগে বাসায় ঢোকে, তার পেছনে ফাহাদ ঢুকতে ঢুকতে বলে,
ভাবি বোধ হয় আমায় দেখে চমকে গেছে আলিম, সেজন্য স্ট্রেচের মতো দাঁড়িয়েছিল ভাবি। কি ভাবি, তাই তো? তা তো বটেই, চমকাবো না? বিয়ের সময় আপনাকে দেখিনি, অথচ আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। আজ বিয়ের 7 মাস পর দেখতে পাবো, কল্পনা করতে পারেনি। কথাগুলো কিছুটা ঠাট্টা সুরে বলল মেঘলা। আলিম বাজারের ব্যাগ রাখতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। মেঘলা দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে পেছন ফিরতে ফাহাদকে একদম তার মুখোমুখি দেখতে পায়। মেঘলা খানিকটা চমকে ভয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ভয় পেলেও ভয় লুকিয়ে সাহসী গলায় বলে, সমস্যা কি আপনার? এভাবে সামনে এসে দাঁড়িয়েছেন কেন? সামনে আসা তো আজ নয়, তোমার বিয়ের আগে আসা লাগতো মেঘলা। আজ এসে তো করলাম ভুল। তোমায় দেখে মাথা নষ্ট হয়ে গেল। তুমি আরো সুন্দরী হয়ে গেছো জানো। ফাহাদ লোলুপ দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে কথাটা বলে। মেঘলা ঘৃণায় ফাহাদকে পাশ কাটিয়ে চলে যায়। আলিম তাদের এই অবস্থা দেখে কি আবার ভাববে তার ঠিক নেই। সে যেন তাড়াহুড়ো করে রান্না করা চলে যায়। ফাহাদের ঠোঁটের কোণে শয়তানি হাসি প্রকাশ পায়। আলিম ব্যাগগুলো রেখে এসে ফাহাদকে দরজার সামনে দাঁড়িয়ে একা একা হাসতে দেখে সোফায় বসতে বসতে বলে, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস। ফাহাদ গিয়ে আলিমের পাশে বসে পড়ে। আলিম বলে, একটু রেস্ট করে ফ্রেশ হয়ে নে, মেঘলা নাস্তা বানাচ্ছে, এরপর খেয়ে দুজনে বের হবনি। তুই যে কাজে আসছিস, কাজটা তো করতে হবে। তা ঠিক বলেছিস, কিন্তু ফ্রেশ হবো কোন রুমে? চল রুম দেখিয়ে দেই। আলিম ফাহাদকে নিয়ে রুম দেখিয়ে দেয়। আলিম রুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে মেঘলার হাতে হাতে কাজ এগিয়ে দিতে রান্নাঘরে যায়। মেঘলা আলিমকে দেখে হাসার চেষ্টা করে বলে, তুমি রান্নাঘরে কি করতে আসলে এখন এই গরমের মাঝে? বারে, আমার বউ গরমে দাঁড়িয়ে রান্না করতে পারলে আমি সাহায্য করে এগিয়ে দিতে আসতে পারবো না? মেঘলা হাসে আলিমের পাগলামি দেখে। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো এমন মিষ্টি হওয়া উচিত। মেঘলা কড়াই নুডলস ভাজতে ভাজতে আলিমকে বলে, ফাহাদ ভাইয়ের সাথে কাজের কথা কানে আসলো। কি কাজের কথা বলছিলে তোমরা? তেমন কাজ নয় গো, ফাহাদের চাকরি হয়েছে আমার অফিসে, তাই বাসা খুঁজে দিতে বলে ফাহাদ। আমি আমাদের বাসাতে থাকতে বলেছিলাম, কিন্তু বলল বউ নিয়ে থাকি, এক বাসায় এইভাবে অবিবাহিত হয়ে থাকাটা উচিত না। সেজন্য ফাহাদই মানা করে দিল। আমিও চারপাশের মানুষের কথা শুনে ওর কথায় মতামত দিয়েছি। মেঘলা আলিমের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, যাক, শয়তানটা প্রথম কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। আলিম মেঘলাকে বিড়বিড় করতে দেখে বলে, কিছু বললে? না কিছু বলিনি, তুমি যাও ফাহাদ ভাইকে নিয়ে বসো, আমি নাস্তাগুলো দেই। আলিম মেঘলার কথায় চলে যায়। ফাহাদকে ডেকে বসে ডাইনিং টেবিলে। ফাহাদ এসে বসতে মেঘলা ট্রেতে করে খাবার সাজিয়ে এনে টেবিলে সার্ভ করে দেয়। ফাহাদ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, যা দেখে মেঘলা যথেষ্ট বিরক্ত হয়। তবু দুদিনের ব্যাপার বুঝে চুপচাপ মুখ বুঝে বিষয়গুলো হজম করে। আলিম আর ফাহাদ খেয়ে আলিমের কথা মতো ওরা দুজন বাসা খুঁজতে বের হয়ে যায়। মেঘলা সব গুছিয়ে রাতের খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় রাতের 8টা বাজে। আলিম আর ফাহাদ বাসায় ফিরে। বাসায় ঢুকে আলিম হেলে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, ঘুমে বুধ হয়ে যায়। আলিমের এই অবস্থা দেখে মেঘলা চিন্তায় পড়ে যায়। ভালো মানুষ গিয়ে ঘুমে এমন বুধ হয়ে আসলো কেন? আলিমকে ঠিকমতো শুইয়ে দিয়ে মেঘলা ডাইনিং রুমে এসে ফাহাদকে রাতের জন্য খাবার দেয়। টেবিলে খাবার সার্ভ করে ফাহাদকে ডাক দেয়। ফাহাদ এসে চেয়ার টেনে বসে শব্দ করে হাসে। মেঘলা একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফাহাদ প্লেটে হাত ধুয়ে ভাত তুলে নিতে নিতে বলল, আজ তোমার স্বামীকে কেউ খুন করে রেখে গেলেও তার টের পাবে না জানো। আজ যদি তোমার আমার বাসর হয় কেমন হবে বিষয়টা? বাসরের পর আলিম যদি এটা শুনে যে তারপর তার বন্ধুকে একা পেয়ে কাছে রেগেছে, তাকে ঘুমে বেহুশ দেখে, তার থেকে সে পুরো সুখ পায় না ফিজিক্যালি, বিষয়টা কেমন হবে বলো তো জান? মেঘলার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যায় ফাহাদের মুখে এমন কথা শুনে। ভয় চুপসে যায় মেঘলা। ফাহাদ যে মোটেও মজা করছে না এটা মেঘলা ভালো করে জানে, কারণ ভার্সিটি লাইফে আলিমের আগে ফাহাদই তাকে পছন্দ করেছিল। কিন্তু ফাহাদকে রিজেক্ট করে আলিমকে পছন্দ করায় ভালোবাসায় ফাহাদ প্রায় আলিমের আড়ালে তাকে বিরক্ত করত। একদিন তো রাতের বেলা বাসায় ফেরার সময় একা পেয়ে রাস্তায় তাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টাও করেছিল। সেদিন মেঘলার বাবা মেয়েকে এগিয়ে নিতে রাস্তায় বেরোনোর জন্য মেঘলা বেঁচে গিয়েছিল। সে থেকে মেঘলা ফাহাদকে সহ্য করতে পারে না, কিন্তু আলিমকে কখনো কিছু জানাতে পারেনি। তাদের মাঝে বন্ধুত্ব খাড়ো। মেঘলা চাইতো না তাদের মধ্যে ফাটল পড়ুক, কিন্তু আজকে তো ফাহাদকে দেখে ভয়ঙ্কর লাগছেই তার। ফাহাদ মেঘলার মুখে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দেয়। তাতে মেঘলা চমকে উঠে অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে। ফাহাদের দিকে তাকাতেই বলে, কোথায় হারিয়েছিলেন অতীতের স্মৃতিচারণে বুঝি? সেদিনের আধরা কাজ আজ পূরণ করে দেবে তো জান। আপনি আমার স্বামীর সাথে কি করেছেন বলুন তো, বলেন কি করেছেন? তেমন কিছু করিনি, দুজনই সফট ড্রিঙ্কস খেতে খেতে বাসায় ফিরছিলাম। কিনেছিলাম আমি, তোমার স্বামীর কলাশাই আমি খুলে তাকে দিয়েছিলাম। তাতে মিশিয়ে দিয়েছিলাম 2টো হাই পাওয়ারের ঘুমের ঔষধ। প্ল্যান করে এসেছি জান, আজ রাত আগামীকাল দিন বেহুশ হয়ে ঘুমাবে তোমার স্বামী, টেনে তুললে উঠবে না। আর এই 2 দিন তোমার সাথে পুরো রোমান্স করবো আমি, আর মুখ খুললে দোষ হবে তোমার। বলবো তুমি আমাকে ইনসিস্ট করেছ। আমি এসেছি দেখে নাস্তার মাঝে তার খাবার ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে। তোমার নজর আমাদের 2 বন্ধুর উপরে ছিল, সে ভার্সিটি লাইফ থেকে। দুজনকে তো বিয়ে করা যায় না, তাই সাময়িক সময়ের জন্য আমাকে কাছে পেয়ে বাধ্য করেছ।
তুমি ওর জীবনে এসেছো 2.5 বছর, আমি এসেছি 9 বছর। আমাদের বন্ধুত্বের শক্তি আলাদা, ঠিকই বিশ্বাস করে নেবে। খেয়ে উঠে রোমান্স করবো জান, রেডি হয়ে যাও কেমন? মেঘলার ঘৃণায় রাগে তার শরীর রিরি করে ওঠে। ফাহাদ খাওয়ায় ব্যস্ত, খেয়াল করেনি। মেঘলা ড্রয়িং রুম থেকে ফুলদানিটা তুলে এনে ফাহাদের মাথার পেছনে জোরে বাড়ি দেয়। ফাহাদ আচমকে এমন আঘাত পাওয়ায় তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে টেবিলে পড়ে যায়। মেঘলা ডিনার সেটের প্লেট দিয়ে পরপর আঘাত দেওয়া জায়গায় আরও বাড়ি দেয়। ফাহাদ মুহূর্তে সেন্সলেস হয়ে যায়। মেঘলা ফাহাদকে টেনে হিচড়ে ফাহাদের জন্য ঠিক করা রুমে নিয়ে ফাহাদকে লক করে দেয়। এরপর রুমে গিয়ে দরজা লক করে ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে আলিমের মুখে ঠেলে দেয়। নিজের ইজ্জত বাঁচানোর তৎপরতায় মেঘলা কি করছে না কি করছে তার হুঁশ নেই তার, শুধু জানে ফাহাদের হাত থেকে তার বাঁচতে হবে। আলিমের চোখে মুখে এত পানি পড়ায় সে ধরফরিয়ে উঠে বসে। মেঘলাকে হাঁফাতে দেখে বলে, কি হয়েছে তোমার? আমারই বা কি হয়েছিল? আমি ঘুমালাম কখন? মেঘলা হাঁফাতে হাঁফাতে উত্তর দেয়, যা বলবো বলো, বিশ্বাস করবে? আমায় অবিশ্বাস করবে না, ওয়াদা দাও। আলিম উঠে এসে মেঘলার হাত ধরে। ঘুমে তার মাথা ঘুরছে, সে তবুও নিজেকে ধাতস্থ করে বলে, ভরসা করি তোমায়, আমি জানি তুমি আমি মিথ্যে বলবে না। মেঘলা আলিমের ভরসা পেয়ে ফাহাদের বিষয়ে সব বলে। সব শুনে আলিম ভেতর থেকে যেন ভেঙে যায়, ধপ করে বিছানায় বসে পড়ে। তার কানকে সে বিশ্বাস করতে পারে না। মেঘলা আলিমের হাঁটুর কাছে বসে নিজের ফোনে রেকর্ড করা কথাগুলো আলিমকে শোনায়। সব শুনে আলিমের মাথা ঘুরছে যেন। সে মেঘলার হাত ধরে বলে, সকাল হতে দাও, আমি পুলিশের সাহায্য নেব। আপাতত ফাহাদ যেভাবে পড়ে আছে থাকুক সে ঘরে। আমরা কিছু করতে গেলে আবার আক্রমণ না করে বসে। আমার সব কিছু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মেঘলা, আমাদের এত বছরের বন্ধুত্ব। আলিম একটু ইমোশনাল হয়ে পড়ে। মেঘলা আলিমকে সামলাতে কাঁধে হাত রেখে আশ্বস্ত করে, এমন বন্ধু কারোর কপালে না জুটুক।